নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু বৃষ্টি চলে এসেছি রিল বৃষ্টি রায় চ্যানেল নিয়ে। আর সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই। আর আজকে আবার একটি গল্প নিয়ে চলে এসেছি, তবে এটা কোনো নতুন গল্প নয়, এইটা হচ্ছে পুরনো গল্পেরই নতুন একটি পর্ব। রক্তিম গল্পটিকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তবে সবাইকে আরেকটা কথা জানিয়ে রাখি যে অনেকেই এরকম আছো যারা অডিও স্টোরিটা শুনছো কিন্তু কোনোভাবে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব কোনোটাই করছো না। তাহলে কিন্তু আমি তাদের ওপরে খুব রাগ করবো। আর তোমরা যদি এইভাবে মুখ ফিরিয়ে থাকো তাহলে আমি কিভাবে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর গল্পগুলোকে পাঠ করবো বলো তো? উৎসাহটা তো তোমরাই দেবে, তাই না? তাহলে মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার গল্পগুলো শোনার পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার আর প্রচুর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক পঞ্চম পর্ব, রক্তিমের। পিছনে বাঁশ ঢুকেছে কোনোদিন? ঢোকেনি তো, ওই জন্য সব কিছু সিনেমা মনে হয়। বাঁশ ঢুকলে না এথিক্স, অনেস্টি সব ওইখানে আটকে যায়, আর তাতে হাগা বের হওয়া বন্ধ হয়ে যায়। বাসে পাশের সিটে বসে থাকা ছেলেটা অদ্ভুতভাবে তাকায় বক্তার দিকে। বক্তার মুখে একগাল দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো, চোখের কোণে কালি। পরনের শার্টটা যে কতকাল আগে কাঁচা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। লোকটাকে দেখে মনে হয় যেন ঘোরের মধ্যে রয়েছে। ছেলেটার প্রথমে মনে হয় লোকটা পাগল, ও তেমন গা করে না ওর কথায়। লোকটা বিড়বিড় করে বকতেই থাকে, ওহে ছোকরা, তোমাকেই বলছি, বন্ধুকে এত জ্ঞান দিচ্ছিলে যে ফোনে। ছেলেটা এবার বুঝতে পারে সব কিছু। কিছুক্ষণ আগে ফোনেও একটু বিজ্ঞ হয়ে গেছিল বটে, কিন্তু মেয়েটা এতটা ডিপ্রেসড থাকে ওকে না বললেও চলে না। পাশে বসা লোকটা যে ওর ফোনের কথাবার্তা শুনে ওকে চেটে দেবে সেটা বুঝতে পারেনি ছেলেটা। ওর কেমন একটু কৌতূহল হয় লোকটার প্রতি। ও ঘুরে তাকায় ওনার দিকে। বন্ধুকে যে উপদেশ দিচ্ছিলে সেটা নিজে মেনে চলা হয়? এরকম গায়ে পড়ার লোক মোটেও পছন্দ না ছেলেটা। তবে কৃষ্ণপুর থেকে সদর যেতে বাসে ঘন্টা দেড়েক সময় লেগে যায়। ছেলেটা রসিকতা করার সুযোগটা হাতছাড়া করতে চায় না। না দাদা, আমার তো বাঁশ ঢোকেনি এখনো, তবে আপনাকে দেখে মনে হচ্ছে। একটু মিচকে হেসে বলে ওঠে ছেলেটি। লোকটার মুখের ভাবের কোনো পরিবর্তন হয় না। বিস্ময় চৌধুরীর নাম শুনেছ? ছেলেটা অনেক চেষ্টা করে স্মরণ করতে পারে না। সব শয়তান বুঝলে, পুরো সিস্টেমটা পচে গলে গেছে। বিস্ময় চেষ্টা করেছিল বুঝলে শুধরানোর, কিন্তু চোরের বাচ্চা সব সাসপেন্ড হয়ে গেল। তারপর আবার এবার বিস্ময় চৌধুরীর নামটা মনে পড়ে ছেলেটার। কলেজের একটা কাজে একদিন কৃষ্ণপুর থানায় যেতে হয়েছিল ওকে। সেটা তাও বছর তিনেক আগের ঘটনা। পাশে বসা লোকটার দিকে ভালো করে তাকাতে বিদ্যুৎ খেলে যায় ছেলেটার শরীরে। আরে স্যার, এই কী অবস্থা হয়েছে আপনার? কিছু মনে করবেন না প্লিজ আমার কথাই। আসলে ঠিক চিনতে পারিনি, একদিন থানায় গিয়েছিলাম, কমার্স কলেজের জিএস ছিলাম আমি। চিনতে পারলেন? বিশ্ববাবুকে দেখে মনে হয় না উনি ওকে ঠিক চিনতে পারেন। কি নাম তোমার ছোকরা, কি করো? স্যার চিনতে পারলেন না? আমি ফাল্গুন, কমার্স কলেজে পড়তাম, এখন গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে আছি 1 বছর। এই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আপনার এই অবস্থা কী করে হলো? বিশ্ববাবু তাও বোধ হয় ওকে চিনতে পারেন না। দেখে মনে হয় কেমন একটা ঘোরের মধ্যে আছেন। ওই যে বললাম সব কিছু পচে গেছে, মেয়েটাকে গুম করে দিল। বিশ্ববাবুর মুখে গল্প শুনতে কোথায় হারিয়ে যায় যেন ফাল্গুন। রবির কি কোনো শাস্তি হবে না? সাসপেন্ড হওয়ার পর কি আর কিছু করতে পারেননি স্যার? ওই যে বললাম বাস্তব আর সিনেমার মধ্যে একটা পার্থক্য আছে। সাসপেন্ড হলে মাইনে শুধু অর্ধেক হয়ে যায় না, চলে যায় উর্দির জোর। যতদিন গায়ে উর্দিটা ছিল লোকে মেনে চলতো, সাসপেন্ড হওয়ার পর আর কিচ্ছুই থাকে না। আমি জানতাম প্রদীপ তো আমার মতো বোকা চোদা না, নিজের কেরিয়ারও এই কেসের পিছনে নষ্ট করবে না। এই মাসখানেকের মধ্যে কেসটাকে বন্ধ করে দিল। সব খবরই আসতো আমার কাছে, আমি তখনও হাল ছাড়িনি। ইনফরমাল লাগিয়ে রেখেছিলাম রবির পিছনে। কেসটা বন্ধ হয়েছে তখন সবে সপ্তাহখানেক হবে, ইনফরমার একটা খবর দিল রবিকে আবার দেখা গেছে শহরে। খোঁজটা পেয়ে মাইতিকে ডেকে পাঠালাম। সেটা বড্ড ভালো জানো, প্রথম দিকে যেই খোঁজ নিতে আসতো আমার, কিন্তু রবিকে ধরা গেল না সেবারও। প্রত্যেকবার কোনো না কোনোভাবে খবর পৌঁছে যেত ওর কাছে। আমি যে রবির পিছনে লেগে আছি সে খবরটা উপরতলা অবধি পৌঁছে গেছে সেটা আমি জানতাম। সাসপেনশনের মেয়াদ যে বাড়বে সেটাও বুঝতে পারছিলাম, কিন্তু ওরা যে এইভাবে বিপদে ফেলবে আমায় সেটা বুঝতে পারিনি। সাসপেন্ড হওয়ার পর 1.5 মাসও অতিক্রম হয়নি তখনও। কিসের বিপদ স্যার? ফাল্গুনের চোখে মুখে অদম্য কৌতূহল। কী হবে আর সেসব শুনে?
বরং পড়াশোনা করো ঠিকঠাক করে, আর এই এথিক্সের চক্করে পড়তে যেও না বাপু, অবস্থা কেরোসিন হয়ে যাবে। আর শোনো বাপু, এইসব কথা পাঁচ কান করো না, নিজেই বিপদে পড়বে। আর আমার আর কি, আমার তো আগেই সব ছেঁড়া হয়ে গেছে। ফাল্গুন শুধু মাথা নাড়ে। গল্প করতে গিয়ে ওর খেয়ালই হয় না কখন ওর বাস সদর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। ফাল্গুনের মনে হয় বিস্ময়বাবু খুব অসুস্থ। বাস থেকে নামতে গিয়েও একবার হোঁচট খান। ফাল্গুন ওনার হাতটা ধরে বাস থেকে নামিয়ে দেয়। স্যার, কোথায় যাবেন? আমি কি সঙ্গে যাব? না না, এই উকিলের বাড়ি, বেশি দূর নয়, নিজেই চলে যাব। এই রিক্সা ধরে নেবো একটা, বলে ভদ্রলোক রিক্সা ধরার জন্য হাত দেখাতে থাকেন। ফাল্গুন অপেক্ষা করে উনি রিক্সা অবধি যেতে পারেন কিনা। বড্ড ভীষণ লাগে লোকটাকে দেখে। কে বলবে একজন পুলিশ অফিসারেরই। স্যার, কোনো দরকার লাগলে অবশ্যই বলবেন। আমার বাড়ি অঙ্গনাপাড়ায়, ওখানে যে বড় কালী পুজোটা হয় ওটার সামনেই আমার বাড়ি। ভালো লাগলো স্যার কথা বলে। বিশ্ববাবু যে সব কিছু বুঝতে পারেন না সেটা ফাল্গুন বুঝতে পারে। উনি শুধু ফাল্গুনের উদ্দেশ্যে হাত নাড়েন, রিক্সাটা ছেড়ে দেয়। ফাল্গুনের মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায়। ও ফোনটা হাতে নেয়, অপর প্রান্তে রিং হয়ে চলে। কিছুক্ষণ পর পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে আসে। এই তো একটু আগে কথা হলো, আবার কি হলো? কার সঙ্গে? জানিস আজ কার সঙ্গে কথা হলো? তুই কি বাড়ি থাকবি আজ? হ্যাঁ। তাহলে বাড়ি গিয়েই সব বলবো, ফোনে হবে না। আচ্ছা। ফাল্গুন ফোনটা রেখে দেয়, এগিয়ে চলে ওর কোচিং ক্লাসের উদ্দেশ্যে। মিস্টার চৌধুরী, আপনাকে কতবার বলেছি এখানে আসবার সময় একটু ঠিকঠাক হয়ে আসবেন। আমার অন্য ক্লায়েন্টও তো আছে, তারা কি ভাববে বলুন তো? একটু রাগত স্বরে বলে ওঠে সপ্তদীপা। সপ্তদীপা লাহিড়ী শহরের প্রমিনেন্ট উকিলদের মধ্যে একজন। সারা জীবন ইংরেজি মিডিয়ামে পড়া সপ্তদীপা কথা বলতে লিখতে ভালোবাসে বাংলায়। এস্টাবলিশড কোন নিয়মের বিরুদ্ধে যাওয়ার সুখ সে বর্জন করতে পারে না কোনো মতেই। তাই কিছুটা বাড়ির অমতে বিবাহ না করার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইতিমধ্যে। তাই বলে এর আগে সঙ্গীর অভাব হয়নি ওর, এক্ষেত্রেও সাহসী সে। তবে পুরুষ সঙ্গীতের ব্যাপারটা আলাদা। তাদের দাম্ভিকতাকে ভাঙার মধ্যে এক অদ্ভুত আনন্দ পায় সে। নগ্ন ঘামে ভেজা পুরুষ শরীর যখন এলিয়ে পড়ে মিলনের পর, তখন সে চেয়ে থাকে তার দিকে, পদচিহ্ন এঁকে দেয় তার শরীরে। ভালো লাগে তার ওপর কর্তৃত্ব করতে। পুরুষকে জয় করা সহজ ওর কাছে। স্খলনের পর আকার হারানো পুরুষাঙ্গ ওর অঙ্গুরি হেরণে কেঁপে ওঠে। সেই মুহূর্তে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতে পারে সে। তবে 1 বছর হয়ে গেল ওর এই বিশ্বাসে একটু আঘাত এসেছে বটে। প্রায় বছর দেড়েক আগের ঘটনা। এক সন্ধেবেলা হাজির হয়েছিলেন বিস্ময় চৌধুরী। ভদ্রলোককে অন্য পুরুষদের থেকে আলাদা মনে হয়নি ওর প্রথম দিনেই। নিজের পরিচয় দিয়ে মুখ নামিয়ে বসেছিলেন বিস্ময়বাবু। আশঙ্কা ভয় মিশ্রিত একটা মুখ। দেখে মনে হয়েছিল প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি। এখনও মনে পড়ে সেই দিনের কথা। প্লিজ ম্যাডাম, আমাকে বাঁচাতেই হবে। যে কোনো মুহূর্তে আমার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট হবে। আর আমার এক বন্ধুর কাছে আপনার পরিচয় পেয়ে এলাম। আচ্ছা, আপনি শান্ত হয়ে বসুন, আগে পুরো ঘটনাটা বলুন। বিস্ময়বাবু ওকে সব কিছু বলেছিলেন সেদিন। আমার একজন বিশ্বস্ত লোক রয়েছে থানায়, মাইতি, সে খবরটা দিল আমায়। বিশ্বাস করুন, আমি আমার মিসেসকে খুন করিনি। আমি জানতামও না ওর অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। সেদিন রাতে আমি দিশার খোঁজে বের হয়েছিলাম। ম্যাডাম, ওর ইচ্ছে করে বিপদে ফেলা চক্রান্ত করছে। একটা সাধারণ ফায়ার রিপোর্ট সেটাকে অন্যভাবে দেখাচ্ছে। ওরা বলছে আমি ভাড়াটে খুনি দিয়ে আমার স্ত্রী আর তার প্রেমিককে পুড়িয়ে মেরেছি। কিন্তু বিশ্বাস করুন আপনি, আমি আমার স্ত্রীকে এখনও। কথা বলতে বলতে গলা কেঁপে উঠেছিল ভদ্রলোকের। একজন পুলিশ অফিসারের অবনত মুখ ওর শরীরের রোমাঞ্চ এনেছিল। দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি জানেন তো আমি সব কেস নিই না। ফায়ার রিপোর্টে কী এমন ছিল? কথাটা মিথ্যে বলেনি সেদিন সপ্তদীপা। যে কোনো কেসে ও সত্যি নাক গলায় না। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ায় কোনো দিন অর্থের যোগান নিয়ে ভাবতে হয়নি ওকে। তাই কেসের ব্যাপারে একটু চুজি ভাব থেকেই গেছে ওর। তেমন কিছু নয়। গাড়িতে পেট্রোল জাতীয় কিছু দাহ্য বস্তুর উল্লেখ রয়েছে রিপোর্টে, সেটাকে ব্যবহার করা হচ্ছে। আর সেদিন আমার নাইট ডিউটি ছিল না। কিন্তু তা সত্ত্বেও। দাঁড়ান দাঁড়ান, এটা তো একটা বিশাল ফল্ট। আপনি কিছু একটা করুন প্লিজ। একটা আগাম জামিনের আর্জি করা যায় না? ওরা সৎ প্রণোদিত হয়ে তদন্ত শুরু করছে। সেসব বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। তবে আপনি যদি দোষী না হন তাহলে কোনো চিন্তা নেই। সেদিন কেসটা নিয়েছিল সপ্তদীপা। তারপর অনেক জল গড়িয়েছে। জাজ সাহেব একটু বোঝাতেই আগাম জামিনটা মঞ্জুর হয়ে গেছিল সেবার। কিন্তু কেসটার অগ্রগতি কম হয়েছে। সরকার পক্ষের উকিল ইচ্ছে করে দেরি করে ডেট ফেলেন। ওর প্রথমে বিস্ময়বাবুকে বিশ্বাস হয়নি।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মনে হয় উনি সঠিক। তবে সিস্টেমের সঙ্গে লড়া সহজ নয়, সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। এই 1.5 বছরে ভদ্রলোক একটু চেঞ্জ হননি, একবারও ওর দিকে অন্যভাবে তাকান অবধি না। নিজের সৌন্দর্য সম্বন্ধে একটা লুক্কায়িত গর্ব ওর মধ্যে ছিল, কিন্তু বিস্ময়বাবু বোধহয় সেটা ভেঙে দিতে সক্ষম হয়েছেন। মিস্টার চৌধুরী, আপনাকে কিছু বললাম, শুনতে পেলেন? এবার গলা স্বর তীব্র হয় ওর। বিস্ময়বাবু মাথা তোলেন টেবিল থেকে। ম্যাডাম, কেসটা কি মিটবে না? ওরা তো কিছুই প্রমাণ দিতে পারছে না, তাও কেন ডেটের পর ডেট পড়ছে? কোর্টের চক্করে জীবন শেষ হয়ে যাবে যে। ধৈর্য ধরুন একটু। আর এ কি অবস্থা করেছেন নিজের? মদ খাওয়াটা ছাড়ুন এবার, মেয়েকে নিয়ে আসুন নিজের কাছে। আর কতদিন দুঃখের সমুদ্রে ডুবে থাকবেন? মেয়ের কথা শুনে ভদ্রলোক একটু চমকে ওঠেন যেন। প্লিজ ম্যাডাম, একটু পার্সোনাল হয়ে গেল না, কিছু মনে করবেন না। আসলে অনেক সমস্যায় রয়েছি। কমিটি বসেছে আমার এগেনস্টে। সপ্তদীপার সাথে এইভাবে কেউ কথা বলার সাহস পায় না কোনো দিন, কিন্তু ওর আজকে কি হয় ও ওনাকে কিছু বলতে পারে না। আপনি স্যাটে যান, বলেন তো। আমার এক বন্ধু চেনা আছে, ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে, মাইনে অর্ধেক, মেয়ের খরচ, আপনার খরচ, নিজের খরচ দিক কিছুই আর পড়ে থাকে না। আরেকজন উকিলের খরচ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য এই কেসটা যদি কনক্লুশন পেতাম তাহলে। হতাশ কণ্ঠে বলে ওঠেন ভদ্রলোক। আপনি চিন্তা করবেন না, নেক্সট ডেটে আমি ম্যাডামকে ফাইনাল ভার্ডিক্টের জন্য জোর দেব। একটু দেখবেন প্লিজ, আর কিছু মনে করবেন না আমার কথায়। ভদ্রলোক উঠে পড়েন চেয়ার ছেড়ে, এগিয়ে যান দরজার দিকে, কিন্তু হঠাৎ কি হয় টাল সামলাতে পারেন না, দরজাটা ধরার চেষ্টা করেও পারেন না। সপ্তদীপার খেয়াল অন্যদিকে ছিল, কিন্তু হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে ওর চোখ ফিরে দরজার দিকে। ও ছুটে যাওয়ার আগেই ভদ্রলোক ভূপতিত হয়েছেন। সপ্তদীপার চিৎকারে বাড়ির কাজের লোকজন ছুটে আসে। বিস্ময়বাবুর কপাল ফেটে গেছে, রক্তের চারিদিক ভেসে যাচ্ছে। ও বুঝতে পারে বিস্ময়বাবু অজ্ঞান হয়ে পড়েছেন। ঘটনার আকস্মিকতায় সপ্তদীপার শরীর ঘেমে ওঠে। আজ সকালবেলা থেকে বিস্ময়ের মনের ভিতর অদ্ভুত চাঞ্চল্য। ও আধশোয়া অবস্থায় হসপিটাল রুমের ছাদের দিকে তাকিয়েছিল। গতকাল বিকেলে জ্ঞান ফিরেছে ওর, মাঝে 2 দিন ওর কোনো হুঁশ ছিল না। গতকাল সন্ধেবেলা ভিজিটিং আওয়ারে এসেছিলেন ম্যাডাম। কি বিপদে ফেলে দিয়েছিলেন বলুন তো আমায়? শরীরের অবস্থা কি হয়েছে একবার ভাবুন। এরপরও কেউ ওইসব ছাইপাশ গিলতে থাকবেন? এইরকম করলে কিন্তু আমি আর আপনার কেস লড়তে পারবো না। বিস্ময় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনি ওনাকে, কিন্তু ওর চোখে কৃতজ্ঞতাবোধ ফুটে উঠেছিল ম্যাডামের প্রতি। শুনুন, কালকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এটাই বলে উনি বেরিয়ে গিয়েছিলেন কাল। বিস্ময় বুঝতে পারেনি ম্যাডামের কথার মানে। গতকাল থেকে তাই ওনার কথাটা মনের মধ্যে ঘুরছে। হঠাৎ ফোনের কথা হয় ওর। বিস্ময় পকেটে হাত দিয়ে নিজের ফোনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু সেটা খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। বিস্ময়বাবু, দেখুন কে এসেছে আপনার সাথে দেখা করতে। ম্যাডামের ডাকে দরজার দিকে চোখ যায় বিস্ময়ের। প্রথমে নিজের চোখে বিশ্বাস হয় না ওর। অদিতিকে প্রথমবার দেখেছিল যেদিন, সেই দিনটার কথা মনে পড়ে। রূপসা মা, ওই দেখো বাপি, যাও। রূপসা প্রথমে একটু ইতস্তত করে, বিস্ময় আর নিজেকে ধরে রাখতে পারে না। আয় মা। ছোট্ট রূপসা দৌড়ে আসে, জড়িয়ে ধরে তার বাপিকে। বিস্ময়ের চোখে তখন জল। সপ্তদীপা এগিয়ে আসে। হ্যাঁ, তো মিষ্টি একটা মেয়েকে দূরে সরিয়ে রাখে কেউ? মেয়েকে কৃষ্ণপুরের স্কুলে ভর্তি করে দিন, আর শরীরের ওপর যত্ন নিন একটু। ওকে নিয়ে আসতেই হলো, এটাকে আবার পার্সোনাল নিয়ে নেবেন না। হেসে ওঠে ও। আরে কী যে বলেন ম্যাডাম। রূপসা মা, চলে এসো, বাপে একটু রেস্ট নিক। সপ্তদীপা এবার বিস্ময়ের দিকে ফেরে। এই নিন আপনার মোবাইলটা, এটার থেকে রূপসার বোর্ডিংয়ে নাম্বারটা পেয়েছিলাম। চলি। মেয়ের সঙ্গে 1 মাস নিজের বাড়িতেই আছে বিস্ময়। বাড়িটা রিপেয়ার করার জন্য লোক লাগাতে হয়েছে ওকে। মেয়ের ডিমান্ড রাখতেই হতো ওকে, মদ খাওয়া বন্ধ একেবারে। মেয়েকে আর কলকাতায় পাঠাবে না ঠিক করেছে সে। ছোট্ট মেয়েটা অনেক দিন কষ্ট করেছে একা একা, ওর যে তার একগুঁয়েমির খেসারত দিয়েছে সে। সপ্তদীপা ম্যাডাম না থাকলে হয়তো কিছুই হতো না। একদিন এসেছিলেন ম্যাডাম ওদের সাথে দেখা করতে। রূপসা তখন ভুলেই গেছিল ওকে। মেয়েটা এই ঘর থেকে ওই ঘর ছুটে ছুটে বেড়ায়, যেন মুক্ত ছড়িয়ে বেড়ায় সে। ওকে দেখলে অদিতির মুখটা মনে পড়ে যায় বিস্ময়ের। কিন্তু এই অদিতি যুদ্ধ জানে না, শুধু ভালোবাসতে জানে। বাপি, কি ভাবছ? কিছু না মা। বলছি, তুমি দাড়ি কাটবে না? সপ্ত আন্টি কালকে আসবে কিন্তু। ম্যাডাম আসবে, কিন্তু তাতে আমার কি?
আকাশ থেকে পড়ে বিস্ময়। ইউ আর সো ডাম্প ড্যাড, সি ইজ সো, আই হ্যাভ হটস ফর হার। চুপ পাকা বুড়ি, হয়েছে একেবারে, যাও পড়তে বসো। এখানকার স্কুলের সঙ্গে কথা বলতে হবে, মিড সেশনে ভর্তি নেবে কিনা জানি না। আচ্ছা বাপি, বোন কেন মারা গেল? আন্টি বলছিল অ্যাক্সিডেন্ট, সত্যি কি তাই? মেয়ের প্রশ্নে থ মেরে যায় বিস্ময়। এটাই ভেবেই ও এতদিন মেয়েকে এখানে নিয়ে আসেনি। বিস্ময় শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। ও অ্যাক্সিডেন্ট, আই মিস মম। আচ্ছা তুমি আর ওই ড্রেসটা পরো না কেন? কোন ড্রেসটা মা? ওই যে পুলিশের ড্রেসটা। কেন পরি না? সত্যি তো কেন পরি না? আসলে ওটা আমাকে পরতে বারণ করা হয়েছে। বারণ করলো আর তুমি শুনলে? খুব ভালো লাগতো ওটা পরলে তোমায়। আচ্ছা মা, আবার পরবো ওটা, খুশি? আয় তোকে একটা ভালো পাখির গল্প বলি। মেয়েকে কোলে নেয় বিস্ময়। এক দেশে এক ভালো পাখি ছিল। সে ছিল তার গ্রুপের মধ্যে বেস্ট। একদিন সে আর একটা পাখিকে খাবার চুরি করতে ধরে ফেলল। কিন্তু চোর পাখিটার অনেক ফ্রেন্ড, এমনকি ভালো পাখির বাড়ির সবাইও চোর পাখিটাকে সমর্থন করলো। বলল আসল চোর ভালো পাখিটা। তখন ভালো পাখিটা ওই গ্রুপ ছেড়ে মনের দুঃখে অন্য বনে চলে গেল। ধুর, বোরিং, এটা আবার একটা গল্প হলো। আমি যদি ভালো পাখি হতাম তাহলে অত সহজে ছেড়ে দিতাম নাকি? বোর্ডিংয়ের মিস বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই নিজের বাড়ির পাখিদেরকে দিয়েই শুরু করতাম। জিজ্ঞেস করতাম তারা কেন শয়তান পাখিটাকে সাপোর্ট করছে। বাই দ্য ওয়ে বাপি, আই নো ইউ আর দ্যাট গুড বার্ড অ্যান্ড ইউ উইল ফাইট ব্যাক। মেয়েকে আনন্দে জড়িয়ে ধরে বিস্ময়। মেয়ের কথা মতো নিজের ঘর থেকে সাফাই অভিযান শুরু করেছে বিস্ময়। একটা ডায়েরি বানিয়েছে ও, ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরপর লিখে রেখেছে তাতে। ওর মনে পড়ে ও বটুকেশ্বরকে দায়িত্ব দিয়েছিল রবির বয়ান লিপিবদ্ধ করে আনতে, কিন্তু বটুক সেই কাজ করে না। মাঝে অদিতির মিসহ্যাপটা ঘটে যাওয়ায় কদিন থানায় যাওয়া হয় না আর। তারপর ওর সাথে খারাপ ব্যবহার করে বটুক এবং ও হাত তোলে ওর ওপর। বিস্ময় বুঝতে পারে রবির সঙ্গে বটুকের কোনো সম্পর্ক রয়েছে, নাহলে ও কেন ওর বিরুদ্ধে যাবে। ও ঠিক করে বটুকের নাগাল পেলেই রবির নাগাল পাওয়া যাবে। গত কদিন বটুকের আসা যাওয়া নজরে রেখেছে বিস্ময়। ও দেখে রবিবার সন্ধ্যের পর বটুক বাড়ি থেকে বের হয়ে ইভিনিং ওয়াকে যায়। ও ঠিক করে ওই সুযোগটা নিতে হবে, আর কোনো কিছুর ভয়ও করে না। এর থেকে খারাপ আর কি হবে ওর সাথে? বিস্ময় মাঠের ধারে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সন্ধে নেমেছে বেশ কিছুক্ষণ, রাস্তায় লোকজন বেশ কম। ও একটা গাছের আবডালে এসে দাঁড়ায়। হঠাৎ কারোর পায়ে হেঁটে আসার শব্দ আসে। বিস্ময় প্রস্তুত হয়। ওর অনুমান ঠিক, বটুকেশ্বর বড় বড় পা ফেলে থপ থপ করে আসছে। বিস্ময় অপেক্ষা করতে থাকে ওর জন্য। গাছের পাশে আসতেই পিছন থেকে ওর গলা চেপে ধরে বিস্ময়। বটুক ছাড়ানোর চেষ্টা করলে ওকে আছড়ে ফেলে রাস্তায়। মুখটা একটা গামছা দিয়ে পেঁচিয়ে নেয় যাতে ও কিছু দেখতে না পায়। ও বটুককে টেনে হিঁচড়ে গাছের পিছনের অন্ধকার জায়গাটাই নিয়ে যায়। বটুক ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। বিস্ময় ওর দু হাত পা বেঁধে দিয়ে ওর মুখের থেকে গামছা সরিয়ে দেয়। অন্ধকারে বটুকের মুখ অবধি দেখা যাচ্ছে না। বটুক, কেমন আছিস? বিস্ময়ের গলার আওয়াজ শুনে বটুক ভয়ে চমকে ওঠে। স্যার, বিশ্বাস করুন। বটুকের গলার স্বর ভয়ে জড়ানো। কিছুই বিশ্বাস করার নেই। তুই শুধু বলবি রবিকে কোথায় পাবো, তবেই ছাড়া পাবি। না হলে দুটো খুনের জন্য এমনিই ফাঁসি দিয়েছিস তোরা, আর একটা বেশি হলে কি আসে যায়? বিস্ময়ের কণ্ঠস্বর কঠিন। স্যার, আমি সত্যিই রবি কোথায় জানি না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি যখন আমাকে ওর বয়ান আনতে বললেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বউ বাচ্চা নিয়ে সংসার আমার। বটুক কেঁদে ফেলে। চুপ শুয়োরের বাচ্চা, যেটা জিজ্ঞেস করলাম বল, হাতে সময় নেই। বিস্ময় বটুকের মুখে সজোরে আঘাত করে। বলছি স্যার। বটুক আমতা আমতা করে ওঠে। স্যার, আমি ভয়ে তাই ওর বয়ান নিতে যাইনি। ভেবেছিলাম ম্যাডামের মৃত্যুর পর আপনার আর মনে থাকবে না। তখন আমারও মাথাটা গরম হয়ে গেল। জুনিয়রদের সামনে অপমানিত হতে কার ভালো লাগে? তাই বলে এতদিনের সম্পর্কটা নষ্ট করলি? তুই ডিএসপির কাছে গিয়ে অভিযোগ জোগালি কেন? স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কোনো অভিযোগ করিনি। মাইতি স্যার ওই ফোন করেছিল। আমি তো স্যার মাঝখানে, সেজন্য লজ্জায় ভয়ে আর আপনার সামনে আসিনি কোনো দিন। বিশ্বাস করুন স্যার, একটা কথাও মিথ্যা বলছি না। বটুকের গলা কান্নায় ধরে আসে। কি বললি?
মাইতি নিজের কানকেও বিশ্বাস হয় না বিস্ময়ের। হ্যাঁ স্যার, মাইতি ওই বোঝালো আমায়, বলল স্যার পোস্টে যতই উঁচু হোক গায়ে হাত তুলতে পারেন না। আমি কিচ্ছু করতে চাইনি, বিশ্বাস করুন, ওই সব করেছে। আমি শুধু ভয়ে বটুকের কথা বন্ধ হয়ে আসে। আর কি কি করেছে মাইতি? তোর কথা যদি সত্যি হয় তো? স্যার আপনার ওপর কিসের রাগ জানি না, কিন্তু আপনি সাসপেন্ড হওয়ার পর সব চাবি ওই ঘোরাতো। মাইতিই তো ফায়ার রিপোর্টটা দেখে আপনার বাড়িতে আগুন লাগার জন্য পেট্রোল ব্যবহার করা হয়েছে খুঁজে বার করলো। প্রদীপ্ত স্যারের অত দেখার সময় কোথায়? ওই তো খুঁচিয়ে খুঁচিয়ে আপনার বিরুদ্ধে কেসটা বটুক বলতেই থাকে। সব কথা বিস্ময়ের কানে আসে না। ওর বুকের ভেতর তখন দামামামা আসতে শুরু করেছে। অতীতের সব কিছু আস্তে আস্তে মনে আসে বিস্ময়ের। ওর ইনফর্মার বিল্টুর কথা সমস্ত কিছু মনে পড়ে যায়। ওর থানার কেউ খবরটা পৌঁছে দিচ্ছে রবিকে, তাই সে আগে থেকে সরে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। সেটা যে মাইতি সেটা বুঝতে এতদিন লেগে গেল ওর। ঘেন্নায় থুতু আসে ওর। এতদিন ওর পায়ে পায়ে ঘুরতো ছেলেটা, একটা স্নেহ জন্মেছিল ওর ওপর। বিস্ময় বুঝতে পারে সাসপেন্ড হওয়ার পরও মাইতি কেন ওর কাছে আসতো। মাইতি নিশ্চয়ই জানতে আসতো রবির আর কোনো খোঁজ করছে কিনা বিস্ময়। আর খোঁজ পেলেও সেই খবর সবার আগে রবির কাছে পৌঁছে দিত সে নিজে। সে নিজেকে সবথেকে বড় বোকাচোদা মনে হয় বিস্ময়ের। একদম পাশে দাঁড়িয়ে ওর বুকে সবথেকে বড় ছুরিটা মেরে গেছে মাইতি। কিন্তু লড়াইটা এখনও শেষ হয়নি। বটুকের হাত পায়ের বাঁধন খুলে দেয় বিস্ময়। আজকের কথা কেউ যেন জানতে না পারে। জানতে পারলে কিন্তু বটুক ভয়ে তখন কাঁপছে। বিস্ময় উঠে দাঁড়ায়। একাই হয়তো লড়তে হবে ওকে সিস্টেমের বিরুদ্ধে, কিন্তু এবার শেষ দেখে ছাড়বে ও। হাতের মুষ্টি শক্ত হয়ে ওঠে ওর। আজকের মতো পঞ্চম পর্ব আমি এখানেই শেষ করলাম। খুব শিগগিরই আরও পর্বগুলো তোমাদের সামনে আনতে চলেছি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই রিল বৃষ্টি রয় ফ্যামিলিটাকে আরও অনেক বড় করে তোলো। আর এই অডিও স্টোরিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, আমার আর এই রিল বৃষ্টি রয় চ্যানেলের পাশে থেকো। টাটা।